পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে গ্রহণ করেছিলেন। এই দুই জায়গা থেকেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার নির্মূল করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো ঐকমত্য কমিশনের এই গঠিত জুলাই সনদে থাকতে পারত। কোনো রাজনৈতিক দলের আপত্তি ছিল, তারা রাখেন। বিরোধী দল সংস্কার চায়, সংবিধানের সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ চেয়েছিল, যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে 71 এবং 24-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা 24-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা। জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন, শেষের পৃষ্ঠায় আছে, এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। যাই হোক, এখন 71 এবং 72-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি স্পিকার। 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না মাননীয় স্পিকার? আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেই জন্য আমিও থাকার চেষ্টা করছি না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না? তফসিল 1-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটরস স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি জুলাই জাতীয় সনদ, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি। চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা বিশেষ কমিটি, সংসদীয় কমিটি গঠন করা হোক, সবাইকে নিয়ে, যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। সেই বিষয়ে তারা মনোযোগ দিলেই পারতেন। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলের নেতার আমি মনোযোগ দিয়েই শুনেছি ওনার কথা। তাতে উনি বলেছেন সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন, সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেককে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করবো আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি, বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার। সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। আমাদের জেনারেশনের এবং সার্বিকভাবে ছাত্র জনতা যখন গণ অভ্যুত্থান সফল করে, তার পরবর্তী থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের দেশের সর্বোপরি সাধারণ মানুষের একটা গণ আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা ছিল যে এই যে সংবিধান এমন একটা ফ্যাসিবাদী শক্তিকে বৃহৎ শক্তিতে পরিণত করতে সাহায্য করে, এই সংবিধানের আমরা বাতিল চাই। আবার অনেকে মন্তব্য এই সংবিধানের সংস্কার চাই। সেই সময় থেকে আমরা দেখতে পেলাম যে যখনই কেউ সংবিধান বাতিল অথবা সংবিধানের সংস্কার প্রসঙ্গে কথা বলতেছে, আরেকটা পক্ষ এই সংবিধানকে আমাদের সেই 71 সালের মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে 71 সালে অর্থাৎ মুক্তিযুদ্ধের সংবিধান হিসাবে উপস্থাপন করার চেষ্টা করতেছে, এবং এই সংবিধানের বিরোধিতা অথবা এই সংবিধানের সংস্কার চাইলে সেটাকে 71-এর মুক্তিযুদ্ধের সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেছে। এই জায়গাতে আমাদের কথা, আমাদের যারা জনআকাঙ্ক্ষা আছে যে এই 72-এর সংবিধান পরিবর্তন করা দরকার, তাদের কথা হচ্ছে 72 সালের সংবিধানের যেই গণপরিষদে গঠন করা হয়েছিল সেটা কি মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠন করা হয়েছে নাকি একটা দলীয় করণ থেকে গঠন করা হয়েছে? সেই গণপরিষদে তো একচেটিয়া ভাবে আওয়ামী লীগের দখলে ছিল, এবং সেই সময় বিদ্যমান বিরোধী দলগুলো ছিল। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের ফাউন্ডাররা, আমাদের মুক্তিযুদ্ধের আরো অন্যান্য অপরাপর যে সংগঠন ছিল, বিভিন্ন বামপন্থী এবং অন্যান্য সংগঠন, তারা প্রত্যেকটা বিরোধী দল সেই সময় 72-এর সংবিধানের বিরোধিতা করেছিল। তাহলে আপনারা কিভাবে এই সময় আইসা 55 বছর পরে আইসা যে 72-এর সংবিধানকে মুক্তিযুদ্ধের সংবিধান হিসাবে উপস্থাপন করতে পারেন? আমরা দেখতে পাইলাম যে কিছুদিন আগে আমাদের জাতীয় সংসদেও একজন মাননীয় সংসদ সদস্য এই একই কথা রিপিট করলো। আমরা এই প্রেক্ষিতে সাধারণ জনগণ হিসেবে হতাশা জ্ঞাপন করছি। পাশাপাশি
সেই সময়ের কথা যদি আবারও বলতে চাই, সেই সময় ৭২-এর সংবিধানের গণপরিষদে পার্বত্য চট্টগ্রামের থেকে একজন মাত্র প্রতিনিধি ছিল, এম.এন. লারমা। উনি বারবার পার্বত্য চট্টগ্রামের একটা সংকট সামনে তুলে ধরার চেষ্টা করছিল, কারণ সেখানে সংবিধানে মূলনীতিতে বাঙালি জাতীয়তাবাদ রাখা হয়েছিল। সেখানে উনি সেই সময় পার্বত্য চট্টগ্রামের যে বিভিন্ন নৃগোষ্ঠী আছে তাদের অধিকার নিয়ে কথা বলতে চেয়েছিল। কিন্তু সেই সময় বর্তমানে আমরা যখন তার লেখা পড়ি, তার জীবনী পড়ি, তার জীবনী থেকে, তার লেখা থেকে আমরা দেখতে পাই কিভাবে গণপরিষদে তাকে এক প্রকার দাবায় রাখা হয়েছিল, তার কথাবার্তাকে হাতি কাট্টা হিসেবে উড়াই দেওয়া হয়েছিল। যার কারণে বর্তমানে এই ৫৫ বছরে বাংলাদেশের সার্বভৌমত্বের অন্যতম সংকট পার্বত্য চট্টগ্রামের ইস্যু, এটা রাইজ হয়েছে। এইটার এখন পর্যন্ত কোনো ধরনের সমাধান আমরা দেখি নাই। এই সংকট দিন দিন বেড়ে চলছে, যেটা আমরা সাধারণ জনগণরা ফিল করতে পারতেছি, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য পার্বত্য চট্টগ্রামের সংকট কত বড় হুমকি। এই হুমকির জন্ম তো দিচ্ছে সেই ৭২-এর সংবিধান। তাহলে কিভাবে আমরা ৭২-এর সংবিধানকে আমাদের জনগণের সংবিধান হিসেবে মেনে নিতে পারি? আমরা শুধু এই যে ৭২-এর সংবিধান ৫৫ বছর ধরে বহাল রয়েছে, এটার ড্রাইভার আবার একটিভাবে আমরা শুধুমাত্র সিনিয়র যেই প্রতিষ্ঠিত দলগুলোকে আমরা দিতে পারবো না, বা অবশ্যই দিব। এটার সাথে একই সাথে আমরা আমাদের একটু আত্মসমালোচনা যদি করি, আমরা যারা জেন জেনারেশনের আছি, আমরা গণ অভ্যুত্থানে শরীক ছিলাম। গণ অভ্যুত্থানের পরে ৫ আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন ৩ দিন সময় ছিল আমাদের হাতে। সেই সময় যদি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র সামনে এসে সংবিধান বাতিলের কথা বলা হয়তো, ওই জায়গাতে কিন্তু এত সমস্যা হইতো না। কিন্তু তখন আমরা দেখতে পাইলাম এই ধরনের কোনো ঘোষণাপত্র আমাদের সামনে আনা হয় নাই। ইভেন আমরা সেই ২০২৪-এর অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণার পরেও ডিসেম্বরে একই ধরনের একটা আশা পাইছিলাম তৎকালীন যেই গণঅভ্যুত্থানের সামনে সারির নায়কদের থেকে। ওই সময় আমরা আশাহত হয়েছি, ওই সময় কোনো ধরনের ঘোষণাপত্র আমাদের সামনে উপস্থাপন করা হয় নাই। স্বাভাবিকভাবে আমরা বলতে চাই, আমাদের এই জনতা সংসদ প্রথমে একজন মাননীয় সংসদ সদস্য একই বিষয়ে কথা বলেছিল যে এটার কি কোনো কাউন্টার লিজিক কোনো বিকল্প আমাদের কাছে আছে নাকি। আমরা বলতে চাই যে এই ৩০০ শতাব্দী এবং ১বিংশ শতাব্দীতে অনেকগুলো উদাহরণ আছে যেখানে আগের সংবিধান বাতিল করে সম্পূর্ণ নতুন সংবিধান করা হয়েছে। আমরা কেন একই জিনিস পারবো না? আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।